বিএনপির নানান চেষ্টা দৌড়ঝাঁপ পুরোপুরি ব্যর্থ। দর্শক, বিএনপির চারদিকে ব্যর্থতার হাতছানি। বিএনপির কিছু মন্ত্রী আছে যারা সত্যিকার অর্থে ভালো, সৎ, এবং তারা চেষ্টা করছে যে ভালো কিছু করার, একটা বিপ্লব করার চেষ্টা করছে। বিপ্লব মানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের বিপ্লব না, একটা সুব্যবস্থাপনার বিপ্লব। কিন্তু ফলাফল ঘোড়ার ডিম, আন্ডা। কথা বলছি স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, স্বাস্থ্য খাত নিয়ে। দর্শক, আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, আমি তাকে চিনি এবং তার সম্পর্কে কিছু খোঁজ নিয়েছি। তিনি প্রকৃতপক্ষে ভালো মানুষ এবং যোগ্য মানুষ, কোনো সন্দেহ নেই। এবং তার যে সিনসিয়ারিটি, তার যে আন্তরিকতা, এটা মুগ্ধ করার মতো। অনেক মন্ত্রী আছেন যারা ঘুম থেকে উঠেন 10টায়। এই সরকারের মন্ত্রীদেরকে ভালোভাবেই চিনি। এমনকি এই সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে একসাথে মসজিদে লুকিয়েছিলাম, এরকম ঘটনা ঘটেছে 2013 সালের দিকে। আমরা যখন আন্দোলন করতাম, কখনো নিউজ কভার করতে, কখনো সরাসরি মিছিল করতাম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। 13 সালের পরও হয়েছে, বিশেষ করে 12-13 সালের কথা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয়াপল্টনে যেতাম। তখন একদিনের একটা স্মৃতি বলি, এটা মাঝে মাঝে প্রায় হতো যে বিএনপি জামাত তখন জোট, বিএনপি জামাতের বিক্ষোভ মিছিল বা তাদের কর্মসূচি চলতো। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে স্টেজ বানিয়ে তারপরে নেতারা বক্তব্য দিত। তারপরে সেখান থেকে মিছিল শুরু হয়ে শেষ হওয়ার কথা। কিন্তু বক্তব্য চলার মধ্যেই এক পর্যায়ে পুলিশ সমাবেশের মধ্যে ঢুকে একটা ককটেল ফোটাতো। মানে পুলিশের উদ্দেশ্য হচ্ছে যে এই যে বিক্ষোভ মিছিল বা বিএনপির যে প্রোগ্রাম, এটাকে, বা বিএনপি জামাতের যে প্রোগ্রাম, এটাকে ডিসপার্স করবে। কারণ ছত্রভঙ্গ করতে তো একটা সুতা লাগে। জাস্ট নিরিবিলি বক্তব্য দিচ্ছে, ওটাকে কি টিয়ার শেল মেরে গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া যায়? নেতাদের গ্রেপ্তার করা যায়? যায় না, একটা সুতা লাগে। এজন্যে এটা আমার নিজের চোখের দেখা ঘটনা। আমরা এই সমাবেশের মধ্যে থাকতাম, আমাদের গ্রুপ ছিল, আমরা দেখতাম কি হয় এবং পুলিশের আশেপাশে থাকতাম। তো পুলিশ ককটেল নিজেদের সাথে রাখতো বা নিয়ে আসতো। পুলিশ নিজেরাই সমাবেশের মধ্যে কোনো একটা জায়গায় একটা ককটেল ফোটাতো। তো একটা ককটেল ফোটার সাথে সাথে পুলিশ ওদিক থেকে অ্যাকশন শুরু করে দিত, লাঠিচার্জ এবং টিয়ার শেল মারা শুরু করত। তারপরে সাথে সেই জলকামান বা নানান কিছু নিয়ে এসে পুরো নয়াপল্টন ফাঁকা করে দিত। তখন বিএনপি এবং জামাতের নেতারা, কর্মীরা যে যেদিকে পারত দৌড়তো এবং অনেককে গ্রেপ্তার করতো, প্রিজন ভ্যানে ঢুকাতো। তবে গ্রেপ্তার খুব কম মানুষ কি করতে পারতো, বেশিরভাগই পালিয়ে যেত বিভিন্ন গলি থেকে। মানে একটা যুদ্ধকালীন যে একটা অবস্থা এবং ট্যাঙ্কগুলোর যে অবস্থা, একটা ভীতিকর পরিস্থিতি সেই 2012-13 সালের কথা। এবং আরো অনেক স্মৃতি আছে, সেগুলো না বললাম। তো এরকম একদিন এই ঘটনা ঘটেছে। আমরা নয়াপল্টনে গিয়েছি, হঠাৎ করে পুলিশ এরকম ককটেল ফুটিয়ে পুরো বিএনপি সমাবেশ ডিসপার্স করে দিয়েছে। তখন রুহুল কবির রিজভীর একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যে কোনো মূল্যে তিনি অফিসের ভিতরেই থাকতেন। এই জন্য রুহুল কবির রিজভীকে আমরা মাঝে মাঝে ট্রল করে আবাসিক নেতা বলতাম, আবাসিক রিজভী। তাকে গ্রেপ্তার করলে ওই অফিসের ভিতর থেকে গ্রেপ্তার করুক। হ্যাঁ, কিছু কিছু একদম ক্রিটিক্যাল কিছু সময় তিনি অফিস ছেড়ে অন্য জায়গায় লুকিয়ে বিবৃতি দিতেন। তখন এইরকম ঘটনা, এই যে পুলিশ ডিসপার্স করে দিত, এটা নিয়মিত এটা করতো এবং এই প্রস্তুতি থাকতো বিএনপি জামাতে যে এরকম তারা করবে। মির্জা ফখরুল থাকতেন, তিনি কোথাও যেতেন মোটরসাইকেল চড়তে, তিনি উত্তরা থেকে মোটরসাইকেলে আসতেন প্রায়। এমনকি ব্যারিস্টার মওদুদ আহমেদরা জীবিত থাকতেও এরকম দেখেছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ পালিয়েছেন, লুকিয়েছেন, এরকম ভিআইপি লোকদেরকেও পালাতে হতো, লুকাতে হতো। তো আমরা যারা নামাজ পড়তাম, আমাদের জায়গা থাকতো মসজিদে। আমরা খুব সহজে মসজিদের ভিতরে ঢুকে যেতাম, যেহেতু নামাজি, মসজিদ দেখলে মসজিদে ঢুকে যেতাম। একবার এরকম একদম মাগরিবের হয়তো আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগে পুলিশ প্রোগ্রাম ডিসপার্স করে দিয়েছে। আমরা নয়াপল্টন থেকে একটু সামনে যে ফকিরেপুল পানির ট্যাঙ্কির আশেপাশের এলাকায় একটা মসজিদের ভিতর ঢুকলাম। সেই মসজিদের ভিতরে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছিলেন, আরো বিএনপির অনেক নেতা ছিলেন। তখন প্রায় 1.5-2 ঘন্টা আমাদের মসজিদের ভিতরে থাকতে হতো এবং সেখানে আমরা মাগরিবের নামাজ পড়তাম, এশার নামাজ পড়তাম। তারপরে সব পরিস্থিতি স্বাভাবিক নর্মাল হয়েছে এটা যখন সিগন্যাল পেতাম, তখন আমরা বের হয়ে ক্যাম্পাসে চলে আসতাম। সালাউদ্দিন আহমেদ একবার আমাদের সাথে একটা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। তখন তার মুখ থেকে অনেক গল্প, তিনি আল্লামা সাঈদীর ভক্ত, এইসব কথা বলেছিলেন। আল্লামা সাঈদী তখন জেলে।
এবং জামাত শিবির খুব প্রশংসা করতেন। এরকম বিএনপির বড় বড় নেতা এক একজনের সাথে এক একদিন আটকা পড়তাম এবং তারা আমাদেরকে গল্প শোনাতেন, মসজিদের এক কোনায় বসে আমরা গল্প করতাম ইত্যাদি ইত্যাদি। তো এই বিএনপি নেতাদের আমরা চিনি, কে কেমন, কার অতীত কি, কে আজকে ভং ধরা জামাত বিরোধিতা করছেন আর কে অরিজিনাল জামাত বিরোধী, আর কে রাজাকারদের আগে কিভাবে দেখতেন আর এখন কিভাবে দেখেন, ওটা আমরা সব জানি। এরকম নানান ভাবে অনেকের সাথে পরিচয়, কারোর সাথে টক শোতে পরিচয়, কারোর সাথে কোনো বিবাহের অনুষ্ঠানে পরিচয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সময় আমাকে নিজেকে দাওয়াত দিয়েছেন। এখন তো মির্জা ফখরুল চিনেন কিনা সন্দেহ আছে, আজকে তিনি মন্ত্রী হয়েছেন, যাই আমি ব্যক্তি হিসেবে তিনি ভালো, এটা আমি অলওয়েজ বলি। তো এই স্বাস্থ্যমন্ত্রীকে আমি চিনি, তিনি অরিজিনালি একজন ভালো লোক, সৎ লোক এবং যোগ্য লোক। তিনি সকাল সকাল ঘুম থেকে উঠেন এবং তিনি পরিশ্রমী লোক। অনেক মন্ত্রী পরিশ্রম করতে চায় না, ঘুমাবে, খাবে আর লোকজনের মাধ্যমে কিছু কাজ করাবে, কিন্তু না, এই স্বাস্থ্যমন্ত্রী তিনি ব্যাপক দৌড়ান যে আমি ভালো কিছু করব, স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙবো এবং সেবার মান উন্নয়ন করব, জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করব। এখন এই স্বাস্থ্যমন্ত্রী, এরকম অনেক স্বাস্থ্যমন্ত্রী চেষ্টা করেছে, কিন্তু স্বাস্থ্য খাতের সিন্ডিকেট এত মজবুত, কেউ এই সিন্ডিকেট ভাঙতে পারে না। তো এই স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন সেবা নিশ্চিত করা সহ দালালদের দৌরত্ব ঠেকাতে নিয়মিত তদারকি করছে। হ্যাঁ, তিনি যাচ্ছেন ফাটাকেস্টের মতো এক এক জায়গায় দৌড়াচ্ছেন এবং হঠাৎ করে বরিশালের ৩-৪টা হসপিটাল ভিজিট করছেন এবং রান্নার মান সবকিছু চেক করছেন এবং ১০-১২ জন দালাল গ্রেপ্তার হচ্ছে, কিন্তু দিন শেষে ফলাফল 0। এসব দালাল গ্রেপ্তার হচ্ছে, নতুন দালাল আবার জায়গা মতো এসে গেছে এবং ওইসব দালালরা আবার বের হয়ে আবার তারা দালালি করবে। মানে এই সিন্ডিকেটের চক্র এত বড়, বিএনপির লোকজন, এই বিএনপির ক্ষমতা কাঠামোই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এই সিন্ডিকেটের সাথে জড়িত, যে স্বাস্থ্যমন্ত্রীর দৌড়ঝাঁপ, স্বাস্থ্যমন্ত্রীর ফাটাকেষ্টগিরিতে কোনো লাভ হয় না। এই স্বাস্থ্যমন্ত্রী আমাদের সরকারি স্বাস্থ্যসেবার নানান দিক উন্নয়নের ভয়াবহ চেষ্টা করেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। তার মতো চেষ্টা, তার মতো দৌড়ঝাঁপ অন্য কোনো মন্ত্রী করেছেন বলে দেখি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করার কথা দরকার, কিন্তু না, তিনি তো আইন মন্ত্রণালয় নিয়ে আছেন, তিনিও অলস, পড়াশোনা করেন কিন্তু দৌড়ঝাঁপ করেন না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ব্যাপক দৌড়ান, কিন্তু ফলাফল 0। কারণ বিএনপির ক্ষমতা কাঠামো এই স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের সাথে জড়িত, এজন্য কোনো জায়গায় সামান্যতম উন্নতি তিনি করতে পারছেন না। সে আওয়ামী লীগ আমলেও স্বাস্থ্য খাতের যে অবস্থা, এখনো সেই অবস্থা, ইউনূসের আমলেও সেই একই অবস্থা। এক মহা সিন্ডিকেটের কবলে আমাদের স্বাস্থ্য খাত। অতএব নানান চেষ্টা দৌড়ঝাঁপ করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তো এজন্য আসলে বাংলাদেশে একটা বিপ্লব দরকার, একদম একটা জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে একদম বিপ্লবী সরকার এসে পুরো ক্ষমতা কাঠামো ভেঙে দিত এবং যদি আরেকটা অপারেশন ক্লিন হার্ট 2 চালাতে পারে তাহলে সম্ভব। এরকম মিউ মিউ করে বিপ্লব ছাড়া এরকম স্বাস্থ্যমন্ত্রী দৌড়ঝাঁপ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না।